আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এসএসসি ফিজিক্স, এইচএসসি বলতে নিছিলাম, এসএসসি ফিজিক্স এর জন্য এসএসসি 2026 ব্যাচের তরঙ্গ শব্দ অধ্যায়টা যেটা আছে, ঠিক আছে, তরঙ্গ শব্দ অধ্যায়টা যেটা আছে সেই অধ্যায়টা থেকে আমরা কিছু, এখানে টপ 100 দেওয়া আছে, আসলে টপ 100 না, আমরা কিছু এমসিকিউ সলভ করব। এবং হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের আমরা যে জিনিসটা করব সেটা হলো আপনার যে যত একটু বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনারা যারা যারা আছেন তারা তারা আস্তে আস্তে যুক্ত হয়ে যান। ওকে, আমরা এইখানে যদিও লেখা আছে টপ 100, আসলে টপ 100 না, আমরা আসলে কিছু এমসিকিউ সলভ করব এবং এই চ্যাপ্টারের বেসিক আমরা বুঝার চেষ্টা করব। ঠিক আছে, যাতে ওই বেসিক জিনিসগুলো বুঝলে আমরা যে কোনো কিছু আমরা সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনারা যারা আমাকে চিনেন না, আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাইব আলম উচ্ছ্বাস। আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান পড়াচ্ছি, প্রায় বছর দশেক সময় হয়ে গেল পড়াচ্ছি। তো হলো আপনারা যদি ইনশাল্লাহ এই যে এই মার্চ 28, আপনারা যারা এসএসসি 2026-এ আছেন তারা যদি এই যে এই মার্চ 28-এ জয়েন করেন, ইনশাল্লাহ বলা যেতে পারে আপনারা আমার পদার্থবিজ্ঞান ক্লাস পাবেন। আর ইবিআই 4.0, এটা তো আপনারা জয়েন হয়ে যাবেন, কারণ ইংলিশ বাংলা আইসিটি এটাও খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট সকল বিভাগের জন্য এসএসসিতে। ঠিক আছে, সো ওকে সায়ান, সো আমরা আমাদের আলাপ আলোচনা যাবতীয় কথাবার্তা আমরা ইনশাল্লাহ শুরু করব। তো শুরু করার জন্য প্রথমেই এই তরঙ্গ বা ওয়েভ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো ওয়েভ নিয়ে কথা বলার আগে এই ওয়েভ নিয়ে কথা বলার আগে ঠিক আছে, আমাদের আরো কিছু কথা আছে। ওয়েভ নিয়ে কথা বলার আগে, ওয়েভ নিয়ে জানার আগে আমাদের আরো কয়েকটা জিনিস জানার আছে। সেই জিনিসগুলো আগে আমরা জানবো। প্রথমে আমাদের যেই জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হলো পর্যাবৃত্ত গতি। যেই জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, বা ইংরেজিতে আমরা এটাকে বলি পিরিয়ডিক মোশন। হ্যাঁ, একদম বেসিক আলাপ আলোচনা আমরা সব এই ক্লাসে করব ইনশাল্লাহ। হ্যাঁ, কিছু বেসিক আলাপ আলোচনা আমরা এই ক্লাসে করব। তো পিরিয়ডিক মোশনটা কি? পিরিয়ডিক মোশন হচ্ছে যদি কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে সে যেই দিক দিয়ে গতিশীল হইতেছে সেই গতিপথের কোনো একটা বিন্দুরে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাইলে সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? পর্যাবৃত্ত গতি বলবো। যেমন আমরা যদি একটা ঘড়ি চিন্তা করি, এই ধরেন একটা ঘড়ি, ঠিক আছে, এই ঘড়ির এই ধরেন একটা কাঁটা, ঘড়ির এই কাঁটা, এটা ঠিক আছে, দেখবেন যে এই রাস্তা দিয়ে ঘুরে এই যে কোনো একটা বিন্দু, এখানে যদি ধরেন এই বিন্দুটাকে আমি একটা বিন্দু ধরি, এই বিন্দুটাকে এই বিন্দুটাকে সে দেখবেন এটা যদি ঘড়ির ঘন্টার কাঁটা হয়, তাহলে এইটা 12 আওয়ার্স পর পর এই বিন্দুটাকে এই একই দিক থেকে অতিক্রম করে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো ওস্তাদ বলেন তো? পর্যাবৃত্ত গতি। এই ধরনের গতিকে আমরা কি বলবো ওস্তাদ বলেন তো ওস্তাদ? পর্যাবৃত্ত গতি বলবো। ক্লিয়ার? আবার ধরেন আবার ধরেন একটা স্প্রিং আছে, এই একটা স্প্রিং এর এখানে আমি একটা ম্যাস রাখছি, এটাকে আমি একটা সার্টেইন দূরত্ব টেনে ছেড়ে দিলাম। এটা হলো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, সাম্যাবস্থা। এটাকে আমি একটু টেনে ছেড়ে দিলাম, স্প্রিংটা কি করবে? একবার নিচে যাবে, একবার উপরে আসবে। এই যে উপর নিচ যে করবে, ধরেন এইটুকু রেঞ্জের ভিতরে সে উপর নিচ করবে, তাহলে নিচে যায় সে উপরে আসবে। ধরেন এইখানে একটা বিন্দু আমি ফিক্স করে দিলাম, এই বিন্দুটাকে সে দেখবেন একটা নির্দিষ্ট সময় পর পর এসে অতিক্রম করতেছে। তাহলে এই ধরনের গতি, এটা কি? পর্যাবৃত্ত গতি। গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে এটাকে উস্তাদ আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। উস্তাদ বুঝাইতে পারছি?
ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? আমাকে একটু বলেন। আদাব কেয়া? ক্লিয়ার ওস্তাদ? ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার তারা একটু আওয়াজ দেন, এইটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তো এই পর্যাবৃত্ত গতি বুঝলাম। ওকে, এখন পর্যাবৃত্ত গতির ভিতরে আরেক ধরনের গতি আছে, আরেক ধরনের গতি আছে, যেটা হইলো, যেটাকে আমরা বলি, এটার একটা সাব ক্যাটাগরি, সেটা হইলো স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতির পরে আরেক ধরনের গতি আছে, সেটাকে আমরা বলি স্পন্দন গতি। কি বলি আমরা? স্পন্দন গতি। ওস্তাদ দেখেন, স্পন্দন গতি বা অসিলেটরি মোশন, অসিলেটরি মোশন বা স্পন্দন গতি। ঠিক আছে, স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। ভালো করে খেয়াল করেন, এই যে স্পন্দন গতি, এই স্পন্দন গতি আসলে কি? পর্যাবৃত্ত গতিটা যদি এরকম হয় যে, যেমন ধরেন একটা দোলক, ঠিক আছে, এই বরাবর ধরেন একটা দোলক ধরে নিলাম। ওকে, এই একটা দোলক, এই দোলকের নিচে যে বস্তুটা ঝুলানো থাকে, এই বস্তুটাকে কি বলে? বব বলে। এইটাকে আমি এই দিকে এনে ছেড়ে দিলাম, সে কি করবে? এই দিক থেকে এইখানে যাবে, আবার এইখানে আসবে। তাইলে সে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, ঠিক আছে, ধরেন এইখান থেকে সে এই দিকে যাবে অর্ধেক সময়, টি হাফ সময়, টি/2 সময়ে, আবার বিপরীত দিকে আসবে আবার টি/2 সময়। তাহলে এই যে একদিকে গেল আবার আরেক দিকে আসলো, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি বিপরীত দিকে আসে, তাহলে ওই ধরনের গতির আমরা কি বলবো ওস্তাদ? স্পন্দন গতি বা অসিলেটরি মোশন আমরা বলবো। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা, এই দুইটা তো আমরা বুঝলাম, এই দুইটা তো আমরা বুঝলাম। আরেক ধরনের গতি আছে, সেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি, সরল ছন্দিত গতি, আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি। তো এই সরল ছন্দিত গতি কি? এটাকে শর্টকাটে, এটা নিয়ে আমরা যাবতীয় আলাপ আলোচনা ইনশাল্লাহ আপনারা যখন একটু বড় হবেন, আর একটু, ঠিক আছে, যাবতীয় আলাপ আলোচনা আমরা SHM সংক্ষেপে আমরা এটাকে বলি। সরল ছন্দিত গতি কি? এটা এমন এক ধরনের গতি, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণ সরণের সমানুপাতিক, গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়। সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন বলবো। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তু ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? সরল ছন্দিত গতি। এখন ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী কিভাবে? আপনি আপনি খেয়াল করেন ওস্তাদ, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। খুবই সহজ বিষয়। যে ধরেন ওই যে একটু আগে আমরা দেখাইছিলাম একটা সরল দোলক দেখাইছিলাম না? ধরেন এই একটা সরল দোলক, এই একটা দোলক। এখন এটারে আমি টানছি, এটারে টানছি, এটারে টানার পরে এটারে যখন ছেড়ে দিছি, আমি যত পিছনের দিকে টানবো অর্থাৎ সরণ যত দিব সে তত জোরে সামনের দিকে যাবে, আবার ওইখান থেকে তত জোরে এইদিকে আসবে। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক হচ্ছে, কিন্তু কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে। সরণ আমি দিচ্ছি কোন দিকে? এই পিছনের দিকে। ত্বরণ তত বেশি হচ্ছে কোন দিকে? সামনের দিকে। তত জোরে সামনের দিকে যাইতেছে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। ঠিক আছে? তাহলে এইখানে a is proportional to minus x, a is proportional to minus x, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, বল এটাও সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কারণ যাহাই ত্বরণ, ত্বরণ যখন আমি দিচ্ছি তার মানে এখানে অবশ্যই বল আছে, যেখানে ত্বরণ আছে এখানে বল আছে, তাই না? তাহলে এফ ইজ ইকুয়াল টু, আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠায় নেই তাহলে এই জায়গায় একটা সমানুপাতিক ধ্রুবক আসে কে এক্স, এটাকে আমরা বলি বল ধ্রুবক। বল ধ্রুবক। ঠিক আছে? এতটুকু বুঝাইতে পারছি। এই বল ধ্রুবক কি একটু পরে আমরা আলাপ আলোচনা করব। এই বল ধ্রুবক আর স্প্রিং এর ক্ষেত্রে এটা স্প্রিং ধ্রুবক বলে। এইটা কি একটু পরে আমরা আলাপ আলোচনা করব। এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান ওস্তাদ, ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ওয়ালাইকুম সালাম। ক্লিয়ার? আচ্ছা, শশী বুঝতে পারছে? ওকে। এইবার দেখেন, এবার দেখেন এই এই যে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, আপনাদেরকে একটা কোশ্চেন করি। এখন আপনাদেরকে একটা কোশ্চেন করি। ধরেন, ভালো করে বুঝেন, এইখানে একটা ভূমি আছে, ভূমি আছে, ওকে? আচ্ছা, এইখানে আমার এইখানে একটা বল আছে, ঠিক আছে? বলটা আমি এই সাইড থেকে ছেড়ে দিব, বলটা এইখানে আসলো, এইখানে এসে বাউন্স খাবে, তাই না? বলটা এইখানে এসে বাউন্স খাবে। কোথায় এসে বাউন্স খাবে? এই বরাবর এইখানে এসে বলটা বাউন্স খাবে। ভালো করে বুঝেন। এবং আমি বললাম এই জায়গায় নো লস অফ এনার্জি, কোনো শক্তি অপচয় এখানে হবে না, কোনো শক্তির অপচয় এই জায়গায় হবে না। ঠিক আছে? এই উপর থেকে নিচে বাউন্স খাবে, আবার এখানে উঠবে, আবার ওইখানে উঠবে। আমরা সাধারণত বাউন্স খাইলে আস্তে আস্তে এটার উচ্চতা কমে আসে, বাউন্স খাইতে খাইতে উচ্চতা কমে আসে না? তাহলে এই যে উচ্চতা কমে আসলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এটা সিম্পল হারমোনিক মোশন হবে না। ঠিক আছে? কিন্তু উচ্চতা কমবে না, ধরেন নো লস অফ এনার্জি। ধরেন কেন এনার্জি লস হয়? কারণ ছেড়ে দিলে নিচে যখন বাউন্স খায় ডুপ করে সাউন্ড হয়, সাউন্ড হয় না? আবার বলটা একটু গরম, একটু হলেও ওস্তাদ সেখানে গরম হয় ওস্তাদ। তাহলে এইখানে বাউন্স খায় সে আগের উচ্চতায়, বাউন্স খায় সে আগের উচ্চতায়, বাউন্স খায় সে আগের উচ্চতায় উঠলো। আপনি আমাকে বলেন এটা সিম্পল হারমোনিক মোশন হবে? হবে না। ঠিক আছে? এটা এ, অপশন এ হইল দিস ইজ অ্যান এইচ এস এইচ এম, বি নাম্বার অপশন নট এস এইচ এম। বলেন। দেখেন,
দেখেন অ্যান্সার করেন ওস্তাদেরা, অ্যান্সার করেন, এ না বি? এটা এসএইচএম সরল সন্ধিত গতি হবে কি হবে না বলেন তো ওস্তাদ? অপশন এ সরল সন্ধিত গতি হবে। ক্লিয়ার? এখন বলেন। আচ্ছা, আফরিন কণা বলছে সরল সন্ধিত গতি হবে, মেহরাব বলছে সরল সন্ধিত গতি হবে, আরো কেউ আছেন? আরো কেউ আছেন? আচ্ছা, সায়ান বলছে সরল সন্ধিত গতি হবে। এই বলেন বলেন, অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে এই টিচারের নাম কি? আমার নাম উচ্ছ্বাস। অপশন বি, বরুণ চন্দ্র রায় বলছে এসএইচএম হবে না। আচ্ছা, নাসরিন বলছে এসএইচএম হবে, হবে। আচ্ছা, ম্যাক্সিমামই বলতেছেন সরল সন্ধিত গতি হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি ওস্তাদ, দেখেন ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। বস্তুটা এইখানে আছে, এইখান থেকে যখন নিচের দিকে আসবে, নিচের দিকে আইসে এখানে বাউন্স খাইলো, বাউন্স খায়ে এটা উপরের দিকে উঠতেছে, তাহলে সরণ কোন দিকে হইতেছে? উপরে, ঠিক আছে। আর ত্বরণ কোন দিকে? জি, নিচে। এই ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু যখন উপর থেকে নিচে নামতেছে তখন সরণ যেই দিকে ত্বরণও একই দিকে না, এসও যেই দিকে জিও একই দিকে না ওস্তাদ? কিন্তু এই ক্ষেত্রে দেখেন, আপনি যখন এই দিকে আসতেছে, এই দিকে যখন আসতেছে ওরে টানতেছে কোন দিকে? বিপরীত দিকে। আবার এইখান থেকে যখন সামনের দিকে, ভালো করে খেয়াল করেন, এই দিকে যখন সরণ হইতেছে ত্বরণ কোন দিকে? উল্টা দিকে। আবার এই দিকে যখন সরণ হইতেছে ত্বরণ কোন দিকে? উল্টা দিকে। তাহলে ত্বরণ সরণের সর্বদা বিপরীতমুখী হইতেছে এইটার ক্ষেত্রে। কিন্তু এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটার ক্ষেত্রে একটু সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, বস্তুটা যখন এইখানে, এইখান থেকে যখন নিচের দিকে পড়ে এস নিচের দিকে, জিও তখন নিচের দিকে, তাহলে ত্বরণ আর সরণ একই দিকে হয়ে গেল না? তাহলে এইটা, দিস ইজ নট অ্যান এসএইচএম, এটা কোনো সরল সন্ধিত গতি নয়, এটা সরল সন্ধিত গতি হবে না। তাহলে সরল সন্ধিত গতি হওয়ার জন্য যে কন্ডিশন স্যাটিসফাই করতে হয় এটা সেটা স্যাটিসফাই করতেছে না, তার মানে এটা সরল সন্ধিত গতি হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, ওকে। এবার খেয়াল করেন কিছু সমীকরণ, এই আমি সরল সন্ধিত গতি এটা সম্পর্কে আমরা জানতে পারছি। ওকে, এখন এই সরল সন্ধিত গতি সম্পর্কে আমার কিছু সমীকরণ আমার জানতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিছু সমীকরণ আমার জানতে হবে। সমীকরণ কি? যেমন আমরা যদি বলি কিছু সমীকরণ, এগুলা আপনারা, আমি ডিরাইভ করতেছি না, এটা আপনারা ধরেন হইল আপনারা জানেন, যেমন কম্পাঙ্ক, এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ডে যতগুলা পূর্ণকম্পন দেয়, এক সেকেন্ডে যতগুলা পূর্ণকম্পন দেয়, তাহলে ধরেন টি সময়ে কম্পন এন, তাহলে একক সময়ে কম্পন কয়টা হবে? এন বাই টি। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু এন বাই টি। আবার পর্যায়কাল, পর্যায়কাল কি? একটা কম্পন দিতে যে সময় লাগে। পর্যায়কাল কি ওস্তাদ? একটা কম্পন দিতে যেই সময় লাগে সেটাই আমার পর্যায়কাল। তাইলে ক্যাপিটাল টি সময় কম্পন একটি, তাহলে একক সময়ে কম্পন কয়টা হবে? 1/t। বুঝাইতে পারছি? ক্লিয়ার?
ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এই এফ এর ইউনিট কি হবে? ইউনিট হবে পার সেকেন্ড, অর এটাকে আমরা হার্জ নামে ডাকি। হ্যাঁ, হার্জ নামে ডাকি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এই যে পর্যায়কাল, পর্যায়কাল হইল একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে সময়। ঠিক আছে, ধরেন আমার এখানে একটা স্প্রিং ম্যাস সিস্টেম আছে, একটা স্প্রিং ম্যাস সিস্টেম। স্প্রিং ম্যাস সিস্টেম বুঝলেন? স্প্রিং এর শেষে যখন একটা ভর ঝুলানো থাকবে, এটা একটা স্প্রিং ম্যাস সিস্টেম। এই স্প্রিং ম্যাস সিস্টেমে আমি একটুখানি টেনে ছেড়ে দিলাম, তখন এটা কি করবে? উপর নিচে অসিলেট করবে না, কম্পন তৈরি হবে না? তাহলে উপর নিচে যখন কম্পন তৈরি হবে, এই কম্পনের একটা কম্পাঙ্ক আছে ওস্তাদ। এটার একটা কি আছে ওস্তাদ বলেন তো? কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্ক যে আছে, এটার একটা পর্যায়কালও আছে। পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই √m/k। এটা হলো পর্যায়কালের সমীকরণ। এই m হচ্ছে বস্তুর ভর, আর k হইল স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট k। ঠিক আছে, এটা হলো আমার পর্যায়কালের সমীকরণ। কিসের ক্ষেত্রে? এই স্প্রিং ম্যাস সিস্টেমের জন্য। ঠিক আছে, স্প্রিং ম্যাস সিস্টেমের জন্য। আর এটা যদি একটা পেন্ডুলাম হয়, যেহেতু পর্যায়কাল জানি, তাহলে 1/t দিলে আমার কি কম্পাঙ্ক বের হয়ে যাবে, তাই না? এই একটা সরল দোলক। আসলে সরল দোলক কিন্তু বাস্তবে সরল দোলক পাওয়া কিন্তু সম্ভব না, এটা আপনারা জানেন? সরল দোলক কি বাস্তবে সম্ভব পাওয়া? বলেন তো। সরল দোলক একটা থিওরিটিক্যাল জিনিস। সরল দোলক একটা কি থিওরিটিক্যাল জিনিস, বাস্তবে সরল দোলক পাওয়া সম্ভব না। আপনাদেরকে একটা কথা বলে রাখলাম, ঠিক আছে? বাস্তবে সরল দোলক পাওয়া সম্ভব না। ঠিক আছে, দেখেন কেন বাস্তবে সরল দোলক পাওয়া সম্ভব না। বাস্তবে সরল দোলক পাওয়া সম্ভব না কেন ওস্তাদ বলেন তো? সরল দোলকের সংজ্ঞায় কি বলা আছে? একটি একটি ভারী ওজনহীন বস্তুকে, ভারী ওজনহীন বস্তুকে, ভালো করে বুঝেন, একটি ভারী কিন্তু ওজনহীন বস্তুকে, ঠিক আছে, আয়তনহীন, সরি একটি ভারী আয়তনহীন বস্তুকে, সরি একটি ভারী আয়তনহীন বস্তু। ভারী আবার আয়তনহীন, আয়তন মানে কি? একটা প্রকৃতিতে যেই পরিমাণ জায়গা দখল করে। এখন একটা ভারী বস্তু কিন্তু এটা প্রকৃতিতে কোনো জায়গা দখল করবে না, মানে ওই বস্তুটা নাই। সম্ভব? সম্ভব না। ওজনহীন অপ্রসারণশীল সুতা দ্বারা ঝুলিয়ে দিলে সেটা যদি মুক্তভাবে দুলতে থাকে, তাকে সরল দোলক বলে। এই জিনিস কি প্রকৃতিতে সম্ভব? সম্ভব না। সরল দোলক কিন্তু দিস ইজ আ থিওরিটিক্যাল ফ্যাক্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট। সরল দোলক কিন্তু বাস্তবে যে সিম্পল পেন্ডুলাম থিওরিতে যেরকম, ওরকম সরল দোলক পাওয়া কিন্তু সম্ভব না। তাহলে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই √L/g। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এতটুকু বুঝাইতে পারছি কিনা বলেন তো? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ?
ওকে, এইবার দেখেন তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো তরঙ্গ বা ওয়েভ। তরঙ্গ জিনিসটা কি? দেখেন তো তরঙ্গ জিনিসটা কি, ভালো করে খেয়াল করেন। তরঙ্গ জিনিসটা হইল, এটা একটা পর্যাবৃত্ত আন্দোলন, এটা একটা পর্যাবৃত্ত কম্পন, ঠিক আছে? এই দিস ইজ এ ডিস্টারবেন্স। তরঙ্গ মানে হচ্ছে ডিস্টারবেন্স, হ্যাঁ, তরঙ্গ ইটসেলফ ইজ এ ডিস্টারবেন্স। তরঙ্গ একটা ডিস্টারবেন্স, ঠিক আছে? তো এটা যখন হচ্ছে আমরা তো একটা জিনিস তরঙ্গে থাকবে যা, বা এটা একটা পিরিয়ডিক পিরিয়ডিক ডিস্টারবেন্সের ভিতর থাকবে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করবে। তাহলে এই যে এনার্জি ট্রান্সফার করবে, কিভাবে ট্রান্সফার করবে দেখেন তো। ধরেন এইখানে অনেকগুলা কণা আছে, পানির কণা, ভালো করে বুঝে রাখেন, পানির কণা, পানির কণা আছে। এইখানে আমি একটা কাগজের নৌকা রাখলাম, কাগজের নৌকা রাখলাম। আমি কি করলাম, এর এইখানে একটা ঢিল ফেললাম, ঢিল ফেলার ফলে কি হবে, এইখানে ডিস্টারবেন্স তৈরি হবে, আন্দোলন তৈরি হবে। ডিস্টারবেন্স যখন তৈরি হবে তখন এই নৌকাটা, এই ডিস্টারবেন্সের সাথে সাথে সে এই সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু এইখানে একটা কথা আছে যে এই যে যারা যারা এই ডিস্টারবেন্সে অংশগ্রহণ করলো, তারা নিজেরা নিজেরা পার্মানেন্টলি তাদের জায়গা চেঞ্জ করবে না, তারা নিজেরা পার্মানেন্টলি তাদের জায়গা পরিবর্তন করবে না। তাইলে তরঙ্গ কি, যে পর্যাবৃত্ত আন্দোলনের ক্ষেত্রে, যে পর্যাবৃত্ত আন্দোলন এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চার করবে, কিন্তু এই মাধ্যমের কণাগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, সেটাকে আমরা বলি তরঙ্গ বা ওয়েভ। বুঝাইতে পারছি? এতটুকু ক্লিয়ার কিনা বলেন তো, এতটুকু ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা এতটুকু দেখেন। ওকে, ক্লিয়ার। এইবার দেখেন, এইবার দেখেন আমরা আরেকটু সুন্দর করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আরেকটু সুন্দর করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এখন এই তরঙ্গের ভিতরে বেশ কিছু জিনিস আছে যেটা আমরা বুঝবো। এই তরঙ্গটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই তরঙ্গটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এই, আচ্ছা ভাই, বাই দা ওয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি। এইখানে এই যে তরঙ্গ বলতেছি, এই তরঙ্গ মানে হইল, এইখানে এই তরঙ্গ বলতে আমি শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের কথা বলতেছি, শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ, অন্য কোন তরঙ্গের ক্ষেত্রে আমরা কথা বলতেছি না। তরঙ্গ মাধ্যম লাগে কি লাগে না সেটার উপর ডিপেন্ড করে তরঙ্গ দুই ধরনের, একটাকে আমরা বলি যান্ত্রিক, আরেকটাকে বলি আমরা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। একটাকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ, আরেকটাকে আমরা কি বলি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ কোন তরঙ্গ? মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ হইল মেকানিক্যাল ওয়েভ, ওয়েভ that requires a medium, যেটা একটা মাধ্যম দরকার হয়, সেটাকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ। ভালো করে বুঝে রাখেন। তাহলে তরঙ্গ বলতে যে এখানে আমরা বারবার তরঙ্গ, তরঙ্গ মাধ্যমের কণা, বিভিন্ন জিনিস বলতেছি, এইটা বলতে আমরা বুঝাচ্ছি এমন তরঙ্গের কথা যেটা চলাচলের জন্য মাধ্যম দরকার। এবং এরকম তরঙ্গের উৎকৃষ্ট উদাহরণ হলো শব্দ। শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। আর যেটা মাধ্যম লাগে না, তার চৌম্বক তরঙ্গ, তার উৎকৃষ্ট উদাহরণ হলো আলো। আলো চলাচল করতে মাধ্যম লাগে না। বুঝাইতে পারছি এতটুকু? ক্লিয়ার?
আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন এই তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভালো করে বুঝেন, এই তরঙ্গকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা? দুই ভাগে। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভ। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটাকে আমরা বলি লংগিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে, তাইলে আমরা তরঙ্গকে কয়টা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি? একটা হচ্ছে ট্রান্সভার্স আর একটা হচ্ছে লংগিটিউডিনাল। ট্রান্সভার্স ওয়েভ কি? যেটা হচ্ছে তরঙ্গ যেদিকে যাবে মাধ্যমের কণাগুলো তার সাথে লম্বভাবে কাঁপবে। তরঙ্গ যেদিকে যাবে মাধ্যমের কণাগুলো লম্বভাবে তার সাথে লম্বভাবে কাঁপবে। ঠিক আছে, তরঙ্গ যেদিকে যাবে মাধ্যমের কণা তার সাথে লম্বভাবে কাঁপবে। ঠিক আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, মাধ্যমের কণা কাঁপতেছে কি? মাধ্যমের কণা কাঁপতেছে কোন দিকে? কণার কম্পন উপরে নিচে। তরঙ্গ যাচ্ছে সামনে, কণার কম্পন কোন দিকে? উপরে নিচে। তাহলে এটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ যেদিকে যাবে কণা কাঁপবেও সেদিকে, অর্থাৎ সমান্তরাল হবে। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম। মাধ্যমের সংকোচন প্রসারণের ফলে সংকোচন প্রসারণের মাধ্যমে এরা চলাচল করে। তাহলে এই যে পরের যেটা দেখাইলাম, এটা হচ্ছে আমার তরঙ্গ যাচ্ছে সামনে, মাধ্যমের কণা সেই দিকেই আমার কম্পিত হচ্ছে সমান্তরালে। তাহলে এইটা হচ্ছে আমার কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝাইতে পারছি? তাহলে তরঙ্গ দুই ধরনের, একটা অনুপ্রস্থ তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন। এতটুকু বুঝতে পারছেন? ক্লাস কি আপনাদের বোরিং লাগতেছে? ওস্তাদ ক্লাস বোরিং লাগতেছে? আপনাদের কি বুঝতে কোথাও সমস্যা হচ্ছে? ক্লাস কি কোথাও বোরিং লাগতেছে? আমাকে একটু জানান ওস্তাদ। এতটুকু বলেন, আপনার ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের, আমাকে একটু জানান। আচ্ছা, এইবার খেয়াল করেন ওস্তাদ, এইবার খেয়াল করেন। এই তরঙ্গের বিভিন্ন জিনিস সম্পর্কে আমার জানতে হবে। ঠিক আছে, তরঙ্গের বিভিন্ন জিনিস সম্পর্কে আমার জানতে হবে। ঠিক আছে, ওকে। তাইলে এবার দেখেন, তরঙ্গের বিভিন্ন বিষয় সম্পর্কে আমার জানতে হবে। দেখেন, টি সময়ে তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। ধরেন এই একটা তরঙ্গ টি সময়ে যেই দূরত্ব, অর্থাৎ হলো পর্যায়কাল পরিমাণ সময়ে একটা পর্যায় সম্পন্ন করলে যেই দূরত্ব যায় সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ধরেন এইখান থেকে ঘুরে এইখানে আসছে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। অথবা তরঙ্গ দৈর্ঘ্য মাপার আরেকটা ওয়ে আছে। ধরেন পরপর দুইটা
তরঙ্গ শীর্ষ, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য মাপার আরেকটা ওয়ে আছে, দেখেন পরপর দুইটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, এটাকে বলে ক্রেস্ট। ক্রেস্ট, দুইটা ক্রেস্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাও তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। দুইটা ক্রেস্টের মধ্যবর্তী ডিস্টেন্স, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। আর এই যে ভিতরের যে অংশটা, ভিতরের অংশটা, এটাকে বলে ট্রাফ বা তরঙ্গ পাদক। তো এইটার দুইটা ট্রাফের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাও হবে তরঙ্গ দৈর্ঘ্যের সমান। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাইলে আমি খুব সহজভাবে বলতে পারি, এইখান থেকে এইটার যদি ল্যামডা হয়, এতটুকু ডিস্টেন্স কি হবে? এতটুকু ডিস্টেন্স হবে λ/2, ঠিক আছে? আবার এতটুকু ডিস্টেন্স হবে কি? λ/2। আবার এইখানে যদি মাঝখানে দাগ দেই, এইটুকু ডিস্টেন্স হবে λ/4। এইখান থেকে এইখানে দাগ দিলে এইটুকু ডিস্টেন্স, এটা হবে λ/4। ক্লিয়ার? বুঝাইতে পারছি? হ্যাঁ। আর যদি আমরা বলি একটা ক্রেস্ট আর একটা ট্রাফ, তাহলে হবে হচ্ছে হাফ ল্যামডা, ঠিক আছে? আমরা যদি λ/2 বের করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে একটা ক্রেস্ট আর একটা ট্রাফ, এর মধ্যবর্তী দূরত্ব, এটা হবে λ/2। হ্যাঁ, সঠিক বলছেন। কে বলছেন এটা? ইজেন্ট প্রচুর্যা, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এখন দেখেন, এবার দেখেন, এই জায়গা থেকে আরো বেশ কিছু জিনিস আমরা জানতে পারবো। দেখেন, এই হইল ধরেন এই একটা তরঙ্গ, তরঙ্গের এখন একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো দশা। দশা হইল কোন একটা মুহূর্তে তরঙ্গের যে গতির যাবতীয় অবস্থা, সেটাকে আমরা বলি দশা। এখন দুইটা বিন্দুর দশা এক কি না, সেটা হচ্ছে আমরা দেখব। এখন দেখেন, আমরা এইখানে বেশ কিছু বিন্দু দিব, ভালো করে দেখেন। এ একটা বিন্দু দিলাম এ, একটা বিন্দু দিলাম বি, একটা বিন্দু দিলাম সি, একটা বিন্দু দিলাম ডি, ঠিক আছে? একটা বিন্দু দিলাম ই, ওকে। একটা বিন্দু দিলাম এফ, একটা বিন্দু দিলাম জি, সরি, জি এর আগে আমি আরেকটা দিই, জি। একটা বিন্দু দিলাম এইচ, ওকে। একটা বিন্দু দিলাম আই। এখন আমরা দেখব কোন কোন বিন্দু সমদশায় আছে। এখানে তিনটা জিনিস আছে। একটা হলো ইন ফেজ। ইন ফেজ মানে, ইন ফেজ অর্থ হলো সমদশা। ইন ফেজ অর্থ হচ্ছে সমদশা। ইন ফেজ অর্থ হচ্ছে সমদশা। আরেকটা হচ্ছে আউট অফ ফেজ। আউট অফ ফেজ, আউট অফ ফেজ মানে সমদশা নয়। ঠিক আছে? আউট অফ ফেজ মানে হচ্ছে সমদশা নয়। আরেকটা হচ্ছে অ্যান্টি ফেজ। অ্যান্টি ফেজ মানে হচ্ছে বিপরীত দশা। আমরা দেখব সমদশা বা সমদশা না বা বিপরীত দশা, এটা আমরা কিভাবে বের করি। হ্যাঁ, কোন কোন বিন্দু সমদশায় আছে, কোন কোন বিন্দু সমদশায় নাই, এটা আমরা একটু
বের করার চেষ্টা করি। দেখেন, ওকে, আচ্ছা, এবার দেখেন এ বিন্দু এটা সমদশায় আছে কিনা, এটা আমার দেখার জন্য খুব সহজ হিসাব। দেখেন একাধিক বিন্দু সমদশায় আছে কিনা এইটা বোঝার উপায় হচ্ছে বিন্দুটা একই জায়গায় আছে কিনা এবং বিন্দুটা একই দিকে যাইতে চাইতেছে কিনা। বিন্দুটা একই জায়গায় আছে কিনা, বিন্দুটা একই দিকে যাইতে চাইতেছে কিনা, এইটা আমি যদি দেখি তাইলেই আমি বুঝবো এরা সমদশায় আছে বা ইন ফেজে আছে। ভালো করে খেয়াল করেন, তো এ একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটা এবং ডি বিন্দু এরা দুইটা দেখেন একই জায়গায় আছে। এ বিন্দু আর ডি বিন্দু কি একই জায়গায় আছে, একই জায়গায় আছে না? এখন এই দুইটা একই জায়গায় আছে, কিন্তু এ বিন্দু যাইতে চাইতেছে কোন দিকে বলেন তো? উপরের দিকে। এরপরে কি তরঙ্গটা উপরে উঠছে, কিন্তু ডি বিন্দুর পরে তরঙ্গটা কিন্তু উপরে উঠে নাই, তরঙ্গ কোন দিকে নামছে? নিচের দিকে নামছে। তাহলে এ আর ডি সমদশায় নাই, এ আর ডি সমদশায় নেই। এ আর ডি কিসে আছে জানেন? এ আর ডি আছে বিপরীত দশায়। বিপরীত দশা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমি সমদশা বুঝবো কিভাবে? সমদশা বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে অবস্থান এক এক আর হচ্ছে ভিন্ন দিকে, সরি, অবস্থান এক এবং একই দিকে ধাবিত। এটা যদি আমি অবস্থান এক এবং একই দিকে যদি ধাবিত হয় তাইলে আমরা একাধিক বিন্দুরে আমরা কি বলবো? ওস্তাদ তারা সমদশায় আছে। ভালো করে খেয়াল করেন, তাহলে এইখানে দেখেন এ আর ডি এরা সমদশায় নাই, কারণ এ যাইতেছে উপরে, ডি যাইতেছে, যদিও তাদের অবস্থান এক। বিপরীত দশা তখনই হবে যখন অবস্থান এক আর দিক বিপরীত, তাইলেই তারা বিপরীত দশা। আর বিপরীত দশায় দুইটার বেশি বিন্দু থাকতে পারবে না। দেখেন, তাইলে ভালো করে খেয়াল করেন, এ আর ডি একই অবস্থানে আছে কিন্তু তাদের দিক কি? বিপরীত। তাহলে এরা কি? অ্যান্টিফেজ। এরা কিসে আছে? অ্যান্টিফেজে আছে। এ আর ডি অ্যান্টিফেজে আছে। এরপর এ আর এফ, এর সাথে তুলনা আগে শেষ করি। হ্যাঁ, এ আর এফ দেখেন তো, এ যেই দিকে, এফ ও সেই দিকে উপরের দিকে যাইতে চাইতেছে এবং দুইটা একই অবস্থানে আছে না? তাহলে এরা দুইটা ইন ফেজ বা সমদশায় আছে। সমদশায় আছে, এ আর এফ সমদশায় আছে। আচ্ছা, এ আর এফ সমদশায় আছে, ওকে। এবার দেখেন এ এফ এই জুটিটা সমদশায় আছে। আর কে কে সমদশায় আছে দেখেন তো? বি আর এইচ এরা কি সমদশায় আছে? বি আর এইচ এরা কি সমদশায় আছে? বি দেখেন এইখান থেকে তরঙ্গটা নামতেছে কোন দিকে? নিচের দিকে। এইচ এটাও কিন্তু বি যেখানে আছে সেখানে আছে, এরপরেও তরঙ্গটা নামতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বি আর এইচ সমদশায় আছে, বি আর এইচ সমদশায় আছে, বি এইচ এরা কি সমদশায় আছে, ইন ফেজে আছে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বি আর এইচ ইন ফেজে আছে, সি আর জি এরা কি ইন ফেজে আছে? দেখেন তো সি আর জি কোন দিকে আছে? এই সি আর এই জি এই দুটার অবস্থান একই, কিন্তু সি যাইতেছে কোন দিকে? উপরে, জি যাইতেছে কোন দিকে? নিচের দিকে। তার মানে এরা অ্যান্টি ফেজে আছে। সি আর জি এরা কিসে আছে? অ্যান্টি ফেজে আছে। সি আর জি এরা অ্যান্টি ফেজে আছে। আচ্ছা, এরপর দেখেন এ আর ডি, এ আর এফ এরা ইন ফেজে আছে, এ আর ডি, ডি আর এফ এরাও কিন্তু অ্যান্টি ফেজে আছে। দেখেন
ডি এইখান থেকে যাইতেছে নিচের দিকে, এফ এইখান থেকে যাইতেছে উপরের দিকে, কিন্তু অবস্থান একই। এরা কিসে আছে? অ্যান্টিফেজে আছে। ওকে, এবার দেখেন বি আর ই, ভালো করে খেয়াল করেন, বি আর ই এরা কোন দিকে আছে? এইখানে দেখেন এরাও কিন্তু অ্যান্টিফেজে আছে। এখন আপনারা বলবেন যে এইখানে তো অবস্থান এক না, এখানে তো অবস্থান এক না। দেখেন এইখানে অবস্থান এক না হইলেও দেখেন এইটার মধ্যবর্তী আমার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? ঠিক আছে, এতটুকু হইলো 90 ডিগ্রি, এতটুকু 90 ডিগ্রি, এতটুকু আবার 90 ডিগ্রি, তো কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোন দিকে? বিপরীত দিকে আছে না? তাহলে এটাও আমার আউট অফ ফেজ, অ্যান্টি ফেজে আছে। কোনটা অ্যান্টি ফেজে আছে? বি আর ই। বিই অবস্থান এক, দিক বিপরীত, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, আউট অফ ফেজে এরা আছে, আর এরা অ্যান্টি ফেজে আছে। আর আউট অফ ফেজে কে কে আছে দেখেন তো? আউট অফ ফেজে কে কে আছে? সি ডি আউট অফ ফেজে আছে, সি ডি আউট অফ ফেজ। ঠিক আছে, সি তারপর ই আউট অফ, সি ডি ই এরা সব আউট অফ ফেজ, সি ডি ই আউট অফ ফেজ। ঠিক আছে, আবার জি আউট অফ ফেজ, এরা সব আউট অফ ফেজ। এইচ এরা সব একটা আরেকটার সাথে আউট অফ ফেজ। সি ডি একটার সাথে আউট অফ ফেজ, ই আর জি আউট অফ ফেজ। ঠিক আছে, তারপর এইচ জি এরাও আউট অফ ফেজ। আউট অফ ফেজ সবগুলাই, যেটা একটা আরেকটার সাথে কোনো মিলে না। ক্লিয়ার? তাইলে আমরা সুন্দর করে বুঝতে পারলাম সমদশায় কিভাবে বের করতে হয়, ইন ফেজ, আউট অফ ফেজ, অ্যান্টি ফেজ কিভাবে বের করতে হয়, আমরা কিন্তু সুন্দর করে এখান থেকে বের করে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ, এ আর এফ ইন ফেজে আছে। ওকে, ক্লিয়ার? ই আর আইও কিন্তু ইন ফেজে আছে, ই আর আই ইন ফেজে আছে। ঠিক আছে, এবার দেখেন এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আউট অফ ফেজটা বুঝেন নাই। আউট অফ ফেজ মানে একই ফেজের নাই, একই দশায় নাই এমন সবগুলা হইলো আউট অফ ফেজ, মানে সমদশায় নাই। দেখেন এ আর ডি সমদশায় আছে? নাই। বি আর সি সমদশায় আছে? নাই। সি আর ডি সমদশায় আছে? নাই। এরা সব আউট অফ ফেজ, একটা আরেকটার সাথে আউট অফ ফেজ, সমদশায় নাই। কিন্তু যারা যারা সমদশায় আছে তাদেরকে আমরা বলি ইন ফেজ, আর যারা হলো অ্যান্টি ফেজ, যারা ঠিক বিপরীত দশায় আছে, মানে এ যেদিকে, এ তার ঠিক একই অবস্থানে কিন্তু বিপরীত দিকে আছে, ঠিক আছে, 180 ডিগ্রিতে আছে, তাদেরকে আমরা বলি অ্যান্টি ফেজ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখেন আপনাদের তরঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ আছে, যেই সমীকরণটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, এই সমীকরণটার কিছু ওরিয়েন্টেশন আমাদের বুঝতে হবে। এই সমীকরণটার ক্ষেত্রে আমার দুইটা জিনিস জানতে হবে। একটা, যদি যদি মাধ্যম এক কিন্তু উৎস ভিন্ন হয়, মনে রাখবেন মাধ্যম যদি এক হয়, অর্থাৎ একই মাধ্যম হইলে সেই জায়গায় ভি কনস্ট্যান্ট। একই মাধ্যম, উৎস ভিন্ন,
তাহলে সেই ক্ষেত্রে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে আমার এই জায়গায় ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। ভি তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/f লিখতে পারি। তাহলে এই জায়গার থেকে আমরা আসতে পারি ল্যামডা 1/λ2 ইজ ইকুয়াল টু f2/f1। ঠিক আছে, যদি মাধ্যম এক কিন্তু উৎস ভিন্ন হয়, যদি মাধ্যম এক কিন্তু উৎস ভিন্ন হয়। ওকে, এবার দেখেন ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আর যদি হচ্ছে, খেয়াল করে দেখেন, সুন্দর করে খেয়াল করে দেখেন, যদি উৎস একই হয় মাধ্যম ভিন্ন হয়, যদি উৎস এক কিন্তু মাধ্যম ভিন্ন হয়, উৎস এক কিন্তু মাধ্যম ভিন্ন হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভালো করে দেখেন, উৎস যদি এক হয়, উৎস এক মানে হইল এফ কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এফ যদি কনস্ট্যান্ট হয়, ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে এই জায়গায় v1/v2 ইজ ইকুয়াল টু λ1/λ2। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আপনি হ্যান্ড আউট নিয়ে রাখতে পারেন। এই দুইটা জিনিসের ওস্তাদ হ্যান্ড আউট আমরা নিয়ে রাখতে পারি। বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানায় দেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমি বুঝাইতে পারছি কিনা? আমরা কিন্তু এমসিকিউ সলভ এখনো শুরু করিনি, আমরা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, খুবই সহজ, খুবই সহজ। প্রথমটা বুঝেন নাই, কোনটা বুঝেন নাই? মাধ্যম এক উৎস ভিন্ন। ওস্তাদ, যদি মাধ্যম এক হয়, ভালো করে বুঝে রাখেন, মাধ্যম যদি সেম হয় তাহলে ভি কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই সমানুপাতিক আর কি কনস্ট্যান্ট উঠাই দিলে আমি সমান এবং কনস্ট্যান্ট উঠাই দিলে আমি এখানে প্রপোর্শনাল বসাইতে পারি না? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/f, তাহলে ল্যামডা 1/λ2 ওই পাশেরটা কি হয়ে যাবে? উল্টায় যাবে, f2/f1 হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি উৎস এক হয় তাহলে এফ কনস্ট্যান্ট, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই জায়গায় সমান চিহ্ন উঠাই দিলে আমি সমানুপাতিক বসাইতে পারি এই ধ্রুবকটা উঠাই দিয়ে, তাহলে v1/v2 ইজ ইকুয়াল টু λ1/λ2 সোজা থাকবে। ঠিক আছে, λ1/λ2 ইজ ইকুয়াল টু f2/f1, তার মানে কি উল্টায় গেছে, ব্যস্তানুপাতিক হয়ে গেছে। আর এখানে কি সোজা, বুঝাইতে পারছি? ওকে, তো আমরা এমসিকিউ শুরু করি। দেখেন, প্রথমে বলছে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে অথবা শব্দ কোন ধরনের তরঙ্গ। ঠিক আছে, এইটা দেখেন এখানে বইলেই দিছে। এটা দেখেন অনেকবার আসছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, অনেকবার আসছে। এটা সঠিক উত্তর হইল অনুদৈর্ঘ্য তরঙ্গর উৎকৃষ্ট উদাহরণ হইল শব্দ। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? অনুদৈর্ঘ্য তরঙ্গের উৎকৃষ্ট উদাহরণ কি? শব্দ। শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা নিয়ে আর কথা বলার দরকার আছে ওস্তাদ? এটা নিয়ে আর একটা শব্দ অপচয় করলে এটা বেয়াদবি হয়ে যাবে না? এটা নিয়ে আর একটা শব্দ উচ্চারণ করার দরকার নেই। পরের কথা বলে দেই, তরঙ্গ স্থিত, তরঙ্গ হিত লিখে রাখছে, দেখছে তরঙ্গ স্থিত, তরঙ্গ স্থিত, তরঙ্গ স্থিত। ঠিক আছে, মানে তরঙ্গে আছে উপস্থিত, সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? দূরত্ব কত, এটা আমার কাছে জানতে চাইছে। সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত ওস্তাদ বলেন তো? সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত হবে? ল্যামডা হবে ওস্তাদ। দুইটা ক্রেস্ট, দুইটা ট্রাফ, বা এইখানে যদি আমি আরেকটা বিন্দু নেই,
এইখানে যদি আমি আরেকটা বিন্দু নেই, দেখেন এইখানে আরেকটা বিন্দু নিলে এই দুইটার মাঝখানে এটাও ল্যামডা হবে। ঠিক আছে, এইখানে যদি আরেকটা বিন্দু নেই, এইখানে যদি আরেকটা, দুইটা সমদশা, এই দুইটার মাঝখানেও ডিস্টেন্স কি হবে? ল্যামডাই হবে, তাই না? তাহলে সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত? ল্যামডা। ঠিক আছে, ক্লিয়ার? এগুলা তো আসলে শিশুদের জিনিসপত্র, দেখছেন? আপনারা আমার চেয়ে আরো ভালো পারেন এগুলা। ঠিক আছে, দেখেন তরঙ্গ তরঙ্গ সঞ্চালনকারী সংগলন, ঠিক আছে, তরঙ্গ সঞ্চালনকারী, তরঙ্গ সঞ্চালনকারী, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি পাবে। তাহলে বেগ বৃদ্ধি পাবে কিভাবে? দেখেন, যদি কম্পাঙ্ক বৃদ্ধি পায়, হ্যাঁ, এই দেখেন বেগের সাথে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ যদি বাড়ে তাহলে ভিও বাড়বে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু এফ। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় অবশ্যই ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, অবশ্যই কম্পাঙ্ক বাড়লে বেগ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাও বেগ বাড়বে। ঠিক আছে, প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও সঠিক। পর্যায়কাল বৃদ্ধি পায়, ওহু এটা হবে না, কারণ ভি ইজ ইকুয়াল টু এফ রে লেখা যায় 1/t, তাহলে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা/t, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/t। যদি কম এইখানে আমার তরঙ্গ সরি পর্যায়কাল বাড়ে তাহলে বেগ সেক্ষেত্রে কি হবে? কমবে। তাহলে 1 আর 2 সঠিক, 3 নাম্বারটা সঠিক না, 3 নাম্বারটা ভুল। তাহলে 1 ও 2 কোথায় আছে? 1 ও 2 এই যে ক নাম্বার, 1 ও 2। ওকে, বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? ওকে, এবার দেখেন চিত্রে এ বি হলো 200 সেন্টিমিটার, এ বি কত? 200 সেন্টিমিটার। ভালো করে দেখেন চিত্রে এ বি, এই যে এইখান থেকে এতটুকু, এইটা হইলো আমার কত? 200 সেন্টিমিটার। এম এন, এম এন ইজ ইকুয়াল টু এন এইচ, এম এন যতটুকু আবার এন থেকে এইচও ততটুকু, এই ডিস্টেন্সটা হইলো আমার কত? যে কোনো একটা, এম এন ইজ ইকুয়াল টু এন এইচ কত? 0.5 মিটার। ওকে, এখন বলছে তরঙ্গটি এ থেকে ডিতে যেতে সময় লাগে, তরঙ্গটা এ থেকে ডিতে আসতে, এ থেকে কোথায় আসবে ওস্তাদ? ডিতে। এ থেকে ডিতে যাইতে তার সময় লাগে কতটুকু? 0.025 সেকেন্ড। তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ? তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ এটা আমার কাছে জানতে চাইছে। ভালো করে খেয়াল করেন, এ থেকে ডিতে কম্পন কয়টা দেখেন তো? এ থেকে ডিতে আসতে কম্পন কয়টা? ভালো করে দেখেন, এ থেকে ডিতে আসতে কম্পন এখানে কয়টা? এই একটা কম্পন, ঠিক আছে, এই যে এইখানে এ একটা কম্পন, আবার এ একটা কম্পন, তাহলে কম্পন কয়টা? 2টা। ঠিক আছে, তাহলে 2টা কম্পনে কত সময় লাগে? আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু এন বাই টি। তাহলে এন কত? 2, টি কত? 0.025 এত সেকেন্ড, তাই না? এত সেকেন্ড না, 0.25 সেকেন্ড, তাহলে এটা এত হার্টজ হবে। তাহলে 2/0.025 এটা কত আসে? 80 হার্টজ হবে, 80 হার্টজ। ঠিক আছে, তাহলে এটাই সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে, আপনারা দেখে আমার আগে সাই সাই করে করে দিচ্ছেন, সেরা। চিত্রে ওই একই এ বি ইজ ইকুয়াল টু এম এন। আচ্ছা, ই ও এইচ এর দশা একই, এই বলেন তো ই আর এইচ কি একই দশায় আছে? ই আর এইচ একই দশায় আছে? নাই, এটা আউট অফ ফেজ। বিস্তার 1 মিটার, এর বিস্তার 1 মিটার। দেখেন এম এন থেকে এটা 0.5, এন থেকে এইচ 0.5, তাহলে এই টোটালটাই তো আমার বিস্তার। এ ইজ হলো 2 ইন্টু 0.5, তাহলে অবশ্যই এটা 1 মিটার। বিস্তার যে 1 মিটার এটা সত্য কথা। বেগ 160 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা
ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ ল্যামডা, এফ আমরা কত পাইছি 80, ল্যামডা কত এইটুকু হচ্ছে এ বি হচ্ছে কত 200, এটা হলো ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু 200 এত সেন্টিমিটার, তাই না? তাহলে এইটা হবে 400 সেন্টিমিটার, ঠিক আছে? 400 সেন্টিমিটার মানে হইল আমার 4 মিটার, তাই না? তাহলে এত মিটার পার সেকেন্ড, 4×32 320 মিটার পার সেকেন্ড। তাহলে এইটার বেগ 160, বেগ তো 160ও না, বেগ তো 160ও না, তাহলে সঠিক উত্তর কি 2 খ, এটাই হলো সঠিক উত্তর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার, তরঙ্গটির বেগ কত? এখানে কি বলছে তরঙ্গটির বেগ কত? ওকে, তাই তরঙ্গের বেগ কত এটা আমার কাছে জানতে চাইছে। আচ্ছা এইটুকু হইল 15 সেন্টিমিটার। এখন বলেন তো এইটুকু জায়গা দুঃখিত, দেখেন বেগ চাইছে এইটুকু জায়গা কতটুকু, এইটুকু জায়গা হইল ল্যামডা বাই 2, তাহলে এইখানে আরো কি আছে ল্যামডা বাই 2 আছে, এখানে আরো কি আছে ল্যামডা বাই 2 আছে, তাহলে টোটাল কত 3 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 কত 15 সেন্টিমিটার, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 15/3 সেন্টিমিটার, মানে কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মতো কত 0.1 মিটার। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ কত 100 ইন্টু 0.1 কত হবে 10 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? সেরা সেরা সায়ান, সেরা তাকিমা, শাহনাজ, জয়া, সঠিক। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা উল্লিখিত তরঙ্গের ক্ষেত্রে কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা তো একটা সত্য কথাই, এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ না, এটা কি তরঙ্গ, এটা একটু অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? তাহলে অবশ্যই এটা একটা সত্য, এটা একটা সত্য কথা। 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 5 সেকেন্ড সময় লাগে, 500টি পূর্ণ স্পন্দন কম্পাঙ্ক 100 হার্টজ, তাই না? তাহলে 500টা কম্পন স্পন্দন, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি এন বাই টি, তাহলে টি ইজ ইকুয়াল টু এন বাই এফ করেন, এন হইল 500 আর এটা 100 কত 5 সেকেন্ড, তাহলে এটা তো সত্য কথাই। মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে, এটা সত্য কথা না, এটা শুধুমাত্র শব্দ তরঙ্গের ক্ষেত্রে হয়, এটা 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 ভুল, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা জালিয়াতি, তাই না? তাহলে 1 আর 2 এটাই হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার বস? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? এরপরে দেখেন 150 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ড সময়, 150 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ড সময়ে 1050 মিটার পথ অতিক্রম করে, ঠিক আছে? তাহলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? 3 সেকেন্ড সময়ে 1050 মিটার পথ অতিক্রম করে, তাহলে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? v is equal to 1050/3, তাহলে কত হবে 1050/3 350 মিটার পার সেকেন্ড, ওকে? আর এটা 150 হার্টজ, তাহলে v is equal to কত f ল্যামডা, তাহলে ল্যামডা is equal to কত v বাই f, v কত? ভি হচ্ছে আমার
ভি হচ্ছে 350, এফ কত, এফ হচ্ছে হইতেছে আমার কত 150। তাহলে এই জায়গার থেকে আমি যদি 50 দিয়ে কাটি, 5 7 35, 7, আর এইখানে হইলো আমার কত 3, তাহলে 7/3, 3 দুগুণে 6, 2.33 মিটার, 2.33 মিটার। এটাই হচ্ছে উত্তর ওস্তাদ। ক্লিয়ার কিনা? আরে সেরা সেরা। আচ্ছা দেখেন, কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1100 হার্টজ, তরঙ্গটির বেগ কত? আমার এইখানে দেখেন, আমার এইখানে কতটুকু ডিস্টেন্স 10 সেন্টিমিটার দিছে, ভালো করে খেয়াল করে দেখেন, এতটুকু। আচ্ছা, তরঙ্গটার বেগ জানতে চাইছে, তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ আমি পাইছি, ল্যামডা আমার লাগবে, তাহলে এইখান থেকে এতটুকু, তাই না? তাহলে এতটুকু, এইটুকু কত, এইখানে এতটুকু হলো λ/4, ঠিক আছে? এইখানে কত, এইখানে λ/4, এইখানে λ/4, এইখানে λ/4, এইখানে λ/4, ঠিক আছে? এইখানে λ/4, এইখানে λ/4, এইখানে λ/4, তাহলে λ/4 কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, 8টা λ/4, তাহলে কত এখানে 2 ল্যামডা, তাই না? এইখান থেকে এইখানে এটা দেখলাম, আমি ভেঙে ভেঙে করাইছি, কিন্তু এইখান থেকে এইখানে দেখলেও কিন্তু সেম হয়। দেখেন এটা আরেকটু সহজভাবে আপনি যদি দেখেন, আপনার চোখটা যদি আরেকটু ভালো হয়, তাহলে আরেকটু সুন্দর মতো বুঝতে পারবেন। যে দেখেন এইখান থেকে এইটুকু, এইটুকু একটা ল্যামডা, আবার এইখান থেকে এইটুকু, এইটুকু আরেকটা ল্যামডা, দুইটা, তাহলে 2 ল্যামডা, ঠিক আছে? তাহলে 2 ল্যামডা 10 সেন্টিমিটার, তাহলে 2 ল্যামডা 10 সেন্টিমিটার, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। তাহলে এই জায়গা থেকে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ হচ্ছে 1100 ইন্টু 0.05, ঠিক আছে? 0.05, তাহলে কত হবে? 55 মিটার পার সেকেন্ড। এখান থেকে কত আসবে? 55 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে। এরপর তরঙ্গটির 8800টি পূর্ণ স্পন্দন দিতে, 8800টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? বলেন কত সময় লাগবে? 8800টা 1 সেকেন্ডে কয়টা দেয়? 1100টা, 8800টা দিতে 8 সেকেন্ড লাগবে। এ করাইতে যদি ভালো লাগলো না, বেশি সহজ। দেখেন চিত্রের কোন কণাগুলো সমদশায় আছে, চিত্রের কোন কণাগুলো এই যে একটু আগে পড়াইছি ওস্তাদ, একটু আগে পড়িয়েছি, ঠিক আছে? দেখেন এ এ যেই অবস্থানে আছে সেই অবস্থানে সি আছে, ই আছে, জি আছে, আই আছে, কিন্তু দেখেন এইখানে এ যে অবস্থান আছে সেখান থেকে সে উপরে উঠতে চাইতেছে, কিন্তু সি নিচের দিকে নামতে চাইতেছে। ই আবার একই অবস্থানে উপরে উঠতে, তাহলে এ আর ই এরা সমদশায় আছে, এটা মাস্ট। আবার দেখেন জি নিচের দিকে নামতেছে, তাহলে সি আর জি এরাও সমদশায় আছে, কিন্তু সি জি এটা একসাথে, সি ই জি, সি আর ই কিন্তু আবার সমদশায় নেই। আবার দেখেন আই এরাও উপর দিকে উঠতেছে এরপরে, তাহলে এ, এইখান থেকে ই, আই, এই তিনটাই হচ্ছে কি, বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা অবস্থা? ক্লিয়ার কিনা? ঠিক আছে, সহজ। ঠিক আছে, এরকম আরো বেশি নাই, আর 30টার মতো আছে। আচ্ছা, এক পর্যায়কালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে। শেষ।
উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই তরঙ্গটার এতটুকু হলো 40 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন, এইখানে আছে হইলো, এইখানে এতটুকু হচ্ছে, আমি যদি হিসাব করি, এতটুকু হইলো λ/4, এতটুকু λ/4, এতটুকু λ/4, এতটুকু λ/4, ঠিক আছে? এতটুকু λ/4। তাহলে এখানে 1 2 3 4 5 5 λ/4, 5 λ/4 ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 40 ইন্টু 4/5, 32 সেন্টিমিটার। তাহলে 0.32 এত মিটার। তাহলে 0.32 মিটার হয়েছে। শেষ। আলোচনার আর কিছু আছে? বুঝতে কোনো সমস্যা আছে? নাই। দেখেন, উদ্দীপকের তরঙ্গটির আর ও টি বিন্দু সমদশা সম্পন্ন। আর ও টি বিন্দু, এই কথায়, এই যে আর, এই টি, এরা কি সমদশা সম্পন্ন? কখনোই না। দেখেন, আর যাইতেছে উপরের দিকে, টি যাইতেছে কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? এরা কোনোদিনই সমদশা সম্পন্ন হইতে পারে, এরা বিপরীত দশা সম্পন্ন। আর ও টি বিন্দু সমদশা সম্পন্ন না। কম্পাঙ্ক 1100 হার্টজ কিনা এটা আমার কাছে জানতে চাইছে। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড। তাহলে 352 মিটার পার সেকেন্ড, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডা আমরা একটু আগে কত পাইছি? ল্যামডা পাইছি 0.32, তাই না? তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি হইল 352 আর এখানে 32, সরি 0.32, 352, এখানে 0.32, 1100 হার্টজ হয় ওস্তাদ? 1100 হার্টজ হয়? অবশ্যই এখানে 1100 হার্টজ হয়, ঠিক আছে? 10টি কম্পনে অতিক্রান্ত দূরত্ব 3.2, এক কম্পনে 0.32, তাহলে 10 কম্পনে তো যাবেই 3.2। তাহলে 2 ও 3, 2 ও 3, ওকে। এরপর দেখেন, একটি সুরশলাকার কম্পাঙ্ক 2 কিলোহার্টজ। একটি সুরশলাকার কম্পাঙ্ক কত? 2 কিলোহার্টজ। আচ্ছা, সুরশলাকা থেকে সৃষ্ট বায়ু মাধ্যমে শব্দ 340 মিটার পার সেকেন্ড বেগে গমন করতে পারে সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, সুরশলাকার যেহেতু কম্পাঙ্ক, এটা অবশ্যই যান্ত্রিক কম্পাঙ্ক, এটা তো সত্য কথা। তরঙ্গ দৈর্ঘ্য 0.17 মিটার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, কম্পাঙ্ক 2 কিলো হার্টজ আর বায়ুতে সরে, তাহলে আমরা এটা করি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। ভি হচ্ছে 340, এফ হচ্ছে আমার 2 কিলো হার্টজ, মানে 2000 হার্টজ, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের আসে হচ্ছে 0.17 মিটার। ঠিকই আছে, 0.17 মিটার, ঠিক আছে? তাহলে এটাও সঠিক উত্তর। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদও সৃষ্টি হয় না। তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ সৃষ্টি হয় না, কারণ এইটা সুরশলাকার থেকে সৃষ্ট শব্দ। তাহলে শব্দ অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ সৃষ্টি হয় না। তাহলে এটা মিথ্যা কথা। তাহলে আমাদের 1 ও 2 কোথায়? শেষ। পরেরটা, তরঙ্গটির পর্যায়কাল কত? ওয়াও, ও সরি, তরঙ্গটির পর্যায়কাল চাইছে। আমি এগুলো মাপামাপি করতেছি কেন? এফ ইজ ইকুয়াল টু 100 হার্টজ, তাহলে টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে 1/100, 0.01 সেকেন্ড। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। অবশ্যই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। দেখেন, এখান থেকে এখানে একটা ল্যামডা, এখান থেকে এখানে আরেকটা ল্যামডা, তাহলে 2 ল্যামডা 8 মিটার, তাহলে 1 ল্যামডা কি হবে? 4 মিটার হবে। কথা সত্য। বেগ 4000 মিটার পার সেকেন্ড, এটা কি সত্য কথা? বেগ কি 4000 মিটার পার সেকেন্ড? তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ হচ্ছে কত? এফ হচ্ছে আমার 100, ল্যামডা হচ্ছে 4 মিটার, তাহলে 400 মিটার পার সেকেন্ড। 4000 মিটার পার সেকেন্ড তো ভুলেও না, তাহলে এটা মিথ্যা কথা। এ বি ও সি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন। এ বি ও সি এই তিনটা বিন্দুতে দশা ভিন্ন। এ বিন্দুতে যা দশা, বি বিন্দুতে কিন্তু একই দশা, সি বিন্দুতেও কিন্তু একই দশা। দেখেন, এইখানে উপরের দিকে উঠতেছে, এইখানে উপরের দিকে উঠতেছে, এইখানে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তাহলে এইটা দশা ভিন্ন, এটা মিথ্যা কথা। সঠিক উত্তর 1। এই কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা ভুল, এখানে সঠিক উত্তর নেই। সঠিক
উত্তর নেই। ঠিক আছে, ওয়াও। এ বিন্দুতে শক্তির পরিমাণ যদি 100 জুল হয়, ডি বিন্দুতে শক্তির পরিমাণ কত হবে? এটা আমার কাছে বলেছে। এ বিন্দুতে শক্তি কত? 100। ডি বিন্দুতে শক্তি কত? এবং বলছে এই যে এইটুকু, যেটা এই ছোট তরঙ্গ, এটার বিস্তার হইল 50, আর এটা যদি বড় করে হয় অ্যাম্পলিফাইড ভার্সন, এটা হইলো 100। তাহলে কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে না? তাহলে যদি বিস্তার দ্বিগুণ হয়, শক্তি কয় গুণ হবে জানেন? শক্তি বা তীব্রতা এটা হবে 4 গুণ। ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। আরেকটা আছে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তীব্রতা বা শক্তি দুইটাই বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে যেহেতু বর্গের সমান দ্বিগুণ হইলে 2 এর বর্গ কত? 4। তাহলে 400 জুল হবে। আর কোনো কথাবার্তা এখানে নেই। ক্লিয়ার? এ কি আঁকছে? এ তো সব একই রকম। আচ্ছা, এস উৎসের কম্পাঙ্ক কত হার্টজ? আচ্ছা, বুঝতে পারতেছি এইখান থেকে এই রিজিয়নটা মনে হয় একটা সংকুচিত রিজিয়ন। সংকুচিত রিজিয়ন না প্রসারিত রিজিয়ন? এটা একটু, হ্যাঁ, একটা একটা প্রসারিত রিজিয়ন। তাহলে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.8 মিটার। তাহলে উৎসের কম্পাঙ্ক কত হার্টজ? তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি কত? 340, ল্যামডা হচ্ছে 0.8। 340, ল্যামডা কত? 0.8। তাহলে এইখান থেকে আমার অ্যান্সার কত আসে? ঠিক আছে, অ্যান্সার আসে 425 হার্টজ। 425 হার্টজ। ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন ঠিক ছিল, ওইটা অপশন ভুল দিয়ে দিছে। কথা সত্য, কথা অতীব সত্য। এই ক্লাস বুঝতে পারতেছেন? কোনো ঝামেলা হইতেছে? কোনো কষ্ট হইতেছে? দেখেন, তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে গেলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, কারণ কম্পাঙ্ক এটা উৎসের উপর নির্ভরশীল। কিসের উপর? উৎসের উপর নির্ভরশীল ওস্তাদ। ওকে, এই তার বেশি নেই, আর 20টা আছে, হয়ে যাবে। ওমা, এই যে এই ছবিগুলো, এটি দেখে বোঝাটাই কঠিন। ঠিক আছে, তরঙ্গটি এ থেকে ডিতে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। এ থেকে ডিতে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে, বুঝলাম। আচ্ছা, নিচের কোনটি সঠিক? তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ তো না। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 36 মিটার না। এটা তো একটা তরঙ্গ দৈর্ঘ্য 1 2 3 4 5, একটা সংকোচন একটা প্রসারণ নিয়ে একটা আপনার হইলো হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য, হয় না? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার 3 গুণ। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর 3 গুণ। না, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর 3 গুণ কিভাবে হবে? না, ল্যামডাই তো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর আবার 3 গুণ হয় কিভাবে? বি ও সি বিন্দু সমদশা সম্পন্ন। না, বি ও সি এখানে সংকোচন শুরু হয়েছে, এখানে সংকোচন শেষ হয়েছে। তাহলে বি আর সি সমদশা সম্পন্ন কিভাবে হয়? বি আর সি, দেখেন বি তে সংকোচন শুরু আর সি তে সংকোচন আমার এখানে শেষ হয়েছে। তাহলে বি আর সি কোনোদিনই সমদশা সম্পন্ন, এটা ইন ফেজে নাই। এই যে দেখেন, সংকোচন শুরু হয়েছে, এখানে সংকোচন শেষ, এইখানে বি আর সি সমদশা সম্পন্ন না। না, মিথ্যা কথা, একটাও সঠিক উত্তর না। কুমিল্লা বোর্ড 2020। ঠিক আছে, এইখানে একটাও সঠিক উত্তর না, সবগুলা ভুল, মিথ্যা কথা। ঠিক আছে, না না না, ঘ নাম্বার না সায়ান, ঘ নাম্বারটাও ঠিক নাই, এখানে সঠিক উত্তর নাই।
নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ? সমুদ্রের ঢেউ, সূর্য রশ্মি, শব্দ তরঙ্গ, বেতার তরঙ্গ। এগুলো তো সব এখানে এটা অনুদৈর্ঘ্য, সূর্য আর বেতার এটা তো তারের চৌম্বক তরঙ্গ। এখানে সমুদ্রের ঢেউ শুধুমাত্র কি অনুপ্রস্থ তরঙ্গ। ক্লিয়ার? পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব কত? 2 সেন্টিমিটার। একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গপাদের দূরত্ব কত সেন্টিমিটার? একটা তরঙ্গ শীর্ষ পরবর্তী তরঙ্গপাদের দূরত্ব কত হবে? 1 সেন্টিমিটার হবে। কারণ হচ্ছে আমার একটা তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব ধরেন এইটা আর এইটা, এই দুইটার মাঝখানের যদি ডিফারেন্স ধরেন, ডিফারেন্স হলো λ/2 এর ডিফারেন্স। ঠিক আছে, λ/2 এর ডিফারেন্স। ল্যামডা কত? 2 সেন্টিমিটার। ল্যামডা 2 সেন্টিমিটার, তাহলে λ/2 হবে কত? 1 সেন্টিমিটার। সহজ কথাবার্তা। কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কিরকম? কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক কিরকম? f ইজ ইকুয়াল টু 1/t। 1 একটা কনস্ট্যান্ট, তাহলে f ইজ প্রপোর্শনাল টু 1/t। ঠিক আছে, তাহলে সুন্দর করে আমি লিখতে পারি ব্যস্তানুপাতিক। কি এর বর্গ দুই জায়গায় সমানুপাতিক লিখে রাখছে, একটা হবে খ নাম্বারটা ব্যস্তানুপাতিক হবে। এটা ভুল করছে। ওকে, হ্যাঁ, এখন হলো শব্দ তরঙ্গ নিয়ে কিছু কথাবার্তা আমরা একটু বলবো। শব্দ তরঙ্গ নিয়ে কিছু কথাবার্তা আমরা একটু বলবো। ধরেন, মনে রাখবেন শব্দ নিয়ে কিছু কথাবার্তা আমাদের বলতে হবে। আমরা যে কথা বলি এখানে কয়েকটা জাস্ট প্রতিধ্বনি নিয়ে 2-4টা কথা একটু বলে দিব। ঠিক আছে, ধরেন এইখানে যদি একটা প্রতিফলক পৃষ্ঠ থাকে, ভালো করে বুঝেন। এই ধরেন এইখানে একটা পৃষ্ঠ আছে যেখানে শব্দের আমার কি হবে? শব্দের প্রতিধ্বনি বা ইকো হবে। হ্যাঁ, ইকো হবে। তাহলে এই জায়গায় হইলো আমার সোর্স। এই জায়গায় ধরেন আমার সাউন্ড সোর্স। এই জায়গায় যদি সাউন্ড সোর্স হয়, এই জায়গায় যদি সাউন্ড সোর্স হয়, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমার শব্দের বেগ এর থেকে এর ডিস্টেন্স হচ্ছে d। তাহলে এইখানে শব্দের বেগ v ইজ ইকুয়াল টু টুয়াইস d/2। ঠিক আছে, সরি, v ইজ ইকুয়াল টু টুয়াইস d/t। আপনি যতক্ষণ পরে শুনবেন সেটা। ঠিক আছে, প্রতিধ্বনি শোনার ন্যূনতম আপনার হইল 0.1 সেকেন্ড সময়ের পরে আপনার কানে আসতে হবে। প্রতিধ্বনি শোনার জন্য শব্দ 0.1 সেকেন্ড পরে আপনার কানে আসছে। 0.1 সেকেন্ডের ভিতরে শুনলে আপনি শব্দ শুনতে পাবেন না, কারণ আপনার শব্দ আপনার কানেই রয়ে যাবে, ওটার রেস 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এই হলো আমার কথা। এরপর শব্দের বেগের সাথে আমার দুইটা সম্পর্ক আছে। তাপমাত্রার সম্পর্ক, শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। v is proportional to √t। তাহলে v1/t1 is equal to v1/t1 v1/v2 is equal to √t1/t2। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, শব্দের বেগের সাথে মাধ্যমের ঘনত্বের সম্পর্ক। সেটা হচ্ছে v is proportional to 1/√ρ। তাহলে v1/v2 is equal to √2/ρ1। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের একটু জানা থাকতে হবে। এই দুইটা জিনিস আমাদের একটু জানা থাকতে হবে।
আবিদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদেরা বুঝতে পারতেছেন কিনা? এখন দেখেন আরেকটা জিনিস আমরা একটু জেনে রাখি, খেয়াল করেন। প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একজন লোক একটা নির্দিষ্ট বেগে আওয়াজ করে দৌড় দিছে, ঠিক আছে? ধরেন শব্দের বেগ v2, ওকে। এখন এক লোক কি করছে, ধরেন এইখানে v1 বেগে গতিশীল, ঠিক আছে? v1 বেগে গতিশীল, তাইলে এবং এই দৌড়ানো শুরু করছে সব ডি দূরত্বে শব্দ করার পর, ডি দূরত্বে থেকে শব্দ করার পর, তাইলে সে কতক্ষণ সময় পর এই শব্দটা শুনবে, প্রতিধ্বনির সময়টা শুনবে? সেক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু টোয়াইস ডি বাই v2 প্লাস v1। ব্যক্তির বেগ v1, শব্দের বেগ v2। আবার ধরেন এই লোকটা এই প্রতিবন্ধকের বিপরীত দিকে দৌড়াইতেছে v1 বেগে, এবং সে শব্দ করছে ডি দূরত্বে থাকার সময়, তাহলে সে শব্দের যে প্রতিধ্বনিটা শুনতে পাবে টি ইজ ইকুয়াল টু টোয়াইস ডি বাই v2 মাইনাস v1 সময় শব্দের বেগ v2, ব্যক্তির বেগ v1। ঠিক আছে? তো এতটুকু আপনারা হ্যান্ড আউট লিখে রাখেন। ক্লিয়ার? আওয়াজ মানে শব্দ, বিভিন্ন ধরনের শব্দ, ধরেন দূরে পাহাড় দেখে এরকম শব্দগুলো সেক্ষেত্রে ছবি, আপনারা আমার ছবির প্রশংসা করছেন, ধন্যবাদ। আমি আসলে অনেক ভালো আঁকি, আমি একসময় অনেক ভালো আঁকতাম, ছোটবেলায় ড্রয়িং পরীক্ষা হতো, ঠিক আছে? ওখানে একবার গরু আঁকতে দিয়েছিল আমাকে, গরুটা আমার ইঁদুরের মতো হয়েছে, ওখানে আমি 30-এ পরীক্ষা হতো, আমি 4 পেয়েছি, 4 পেয়ে সম্মানজনকভাবে ফেল করেছিলাম আর কি। খুবই মধুর স্মৃতি আর কি, কি বলবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমরা বাকি আলাপ আলোচনাগুলো করে ফেলি। করে ফেলি। আচ্ছা, দেখেন বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। উৎস এবং প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে? ঠিক আছে, তাহলে আমরা জানি টোয়াইস ডি ইজ ইকুয়াল টু ভিটি, ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ড সময়ের ডিলে রাখতে হয়। ভি হচ্ছে 340 বাই 2, ঠিক আছে? তাহলে এইখানে 17 মিটার। এখানে জটিলতার কিছু আছে? কিচ্ছু নেই, জটিলতার কোনো কিছুই এখানে আর নেই। 17 মিটার, কত সুন্দর। এরপর দেখেন মেয়েদের কোমল কণ্ঠের জন্য কোনটি দায়ী? মেয়েদের কোমল কণ্ঠের জন্য দায়ী তাদের ভোকাল কর্ড। ওস্তাদ, তাদের ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে? এই জন্য মেয়েদের কণ্ঠের পিচ হাই হয়। ওকে, ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে প্রতিফলিত তরঙ্গকে কিসের সাহায্যে ধারণ করা হয়? এগুলো একটু মুখস্থ জিনিস, জিওফোনের সাহায্যে। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে। ওহো,
মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, ইয়েস, মাধ্যমের ইলাস্টিসিটির উপরে আপনার শব্দের বেগ নির্ভর করে। ঠিক আছে, ওকে। শব্দের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়। এই তাপমাত্রা বাড়ালে কি বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়? বলেন তো, তাপমাত্রা বাড়ালে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়? বলেন। বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হবে, বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে। কোনটা? দেখেন, তাপমাত্রা বাড়ালে বায়ুতে শব্দের বেগ আসলে বাড়ে, এটা মিথ্যা কথা। ঠিক আছে, বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হবে, অবশ্যই, কারণ I is proportional to a square। ঠিক আছে, তীব্রতা 4 গুণ হবে, তাহলে বিস্তার যদি দ্বিগুণ করেন তাহলে টুয়াইস a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, তাহলে কয় গুণ হবে? 4 গুণ হবে। তাহলে এইটা সত্য কথা। বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে, এই কথাটা সত্য। অনেকে এটা ভুল মনে করে, বাতাসের ঘনত্ব যখন কমে তখন ওইখানে জলীয় বাষ্প ঢুকার চান্স বাড়ে, তাহলে জলীয় বাষ্প যখন ওইখানে বেশি ঢুকতে পারে ওইটা শব্দের বেগ কি করে? বাড়ায় দেয়। 2 আর 3 সঠিক উত্তর, 2 আর 3 সঠিক উত্তর। বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে। কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি? কোথায় শব্দের বেগ? হীরার শব্দের বেগ সবচেয়ে বেশি, কারণ কি? এর স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে বেশি, স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তাই হীরার শব্দের বেগ সবচেয়ে বেশি। স্থিতিস্থাপকতা সর্বোচ্চ। ওকে। শব্দের বেগের সাথে বাতাসের ঘনত্বের সম্পর্ক কোনটি? শব্দের বেগ v is proportional to 1/√ρ, তার মানে কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কত সহজ কথাবার্তা। এরপর, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ দিয়ে বাদ্য তৈরি। মনে রাখবেন, এই বাদ্যযন্ত্র মোটা দাগে 2 ধরনের হয়। বাদ্যযন্ত্র মোটা দাগে কয় ধরনের হয়? 2 ধরনের। একটাকে বলে স্ট্রিং ইনস্ট্রুমেন্টস, আরেকটাকে বলে উইন্ড ইনস্ট্রুমেন্টস। স্ট্রিং ইনস্ট্রুমেন্টস কি জানেন? স্ট্রিং ইনস্ট্রুমেন্টস যেটাতে তার থাকে, সে তার এরকম করে, তাহলে গিটার, তাই না? এগুলা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্টস। আর উইন্ড ইনস্ট্রুমেন্ট কি? যেটা বাতাস দিয়ে, যেমন বাঁশি, স্যাক্সোফোন, হারমোনিয়ামের রিডে যখন চাপ দেয় তখন ওইখানে বাতাস কম্প্রেস হয়, তো ওই জায়গায় আমার কি, এই যে এই পাশ থেকে চাপ দিয়ে বাতাস কম্প্রেস করে করে ওইখানে শব্দ বাজানো হয় না? তাহলে হারমোনিয়াম আসলে একটা উইন্ড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, হারমোনিয়াম একটা কি ইনস্ট্রুমেন্ট ওস্তাদ? উইন্ড ইনস্ট্রুমেন্ট ওস্তাদ। ওকে, আচ্ছা। সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের ভিতরে পার্থক্য বোঝা যায়। অবশ্যই পার্থক্য বোঝা যায়। ঠিক আছে, উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে। তীক্ষ্ণতা অবশ্যই উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে। শব্দের তীক্ষ্ণতা দিয়ে শব্দের পার্থক্য বোঝা যায় না, শব্দের পার্থক্য বোঝা যায় না। তাহলে এটা কি হবে? 1 ও 2 হবে ওস্তাদ, 1 ও 2 হবে। ঠিক আছে, ওকে। উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার। উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত? 30 মিটার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে? টেম্পারেচার এখানে কত আছে? 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমার আগে হচ্ছে এখান থেকে শব্দের বেগ বের করতে হবে। v2/v1 = √T2/T1। তাহলে v2 হবে √T2। এখানে কি নিতে হয়? অবশ্যই কেলভিনে টেম্পারেচার নিতে হয়। 273 এর সাথে কেলভিন যোগ করলে কত হয়? 273 এর সাথে 20 যোগ করলে 293 প্লাস এই জায়গায় কত হবে? 273। ঠিক আছে, 273 আর v1 কত? 330। তাহলে এই জায়গায় কত পাবো? ঠিক আছে, 341.87 মিটার পার সেকেন্ড, 341.87 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে v2। তাহলে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগবে?
তাহলে আমার এস ইজ ইকুয়াল টু ভিটি, যেহেতু এটা সমবেগ, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে আমার 30, ভি হচ্ছে আমার কত, ভি হচ্ছে আমার হলো 341.87, উত্তর আসবে 0.088 সেকেন্ড, 0.088 সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? আচ্ছা, এরপরেরটা দেখেন, উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার, 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সি বিন্দু থেকে শব্দ শোনা যাবে না, সি বিন্দু থেকে শব্দ শোনা যাবে না, এই কথা কি সত্য? আচ্ছা দেখি সি বিন্দু থেকে শব্দ শোনা যায় কিনা। আচ্ছা, প্রতিধ্বনি এইখানে আমার সি বিন্দু থেকে আমার যদি শব্দ শুনতে হয়, তাহলে আমার হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমার এইখানে ধরে নিতে হবে, খেয়াল করেন এই জায়গায় সি বিন্দু থেকে যদি আমার শব্দ শুনতে হয়, সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড করতে হবে, টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে, এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে কত 341.87, 341.87 ইন্টু 0.1, ঠিক না, বাই 2। তাহলে এই ডিস্টেন্সটা হয় হইল 17.0935 এত মিটার। তাহলে এটা কি এত মিটার না এত মিটারের কম না? তাইলে এই জায়গায় সি বিন্দু থেকে শব্দ শোনা যাবে না, কথা সত্য। বি বিন্দু থেকে শব্দ শোনা যাবে, 16.5 প্লাস 0.5, 16.5 প্লাস 0.5 কত হবে, 17, বি বিন্দু 17.095। তাহলে বি বিন্দু থেকে শব্দ শোনা যাবে, এই কথাটা মিথ্যা। এ বিন্দু থেকে শব্দ শুনতে 0.117 সেকেন্ড সময় লাগে। এ বিন্দু কত দূরত্বে অবস্থিত, 18 মিটার, তাই না, 18 মিটার। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে 18 না, টোয়াইস ডি বাই 341.87 না, 341.87। তাহলে 2 ইন্টু 18 বাই 341.87, ঠিক আছে, 341.87। তাহলে এইখানে আসে, সরি এখানে 18 মিটার না, সরি এখানে 20 মিটার হবে, 18 লেখছি কেন, 20 মিটার, এটা 20 মিটার, দুঃখিত। 2 ইন্টু 20, 341.87, এখানে আসে 0.117 সেকেন্ড, এটাই আসবে। তাহলে এইটা সঠিক, তাহলে 1 আর 3 সঠিক, গ নাম্বার অ্যান্সার, ঠিক আছে, গ অ্যান্সার হবে। 36, শব্দের তীব্রতার একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার, শব্দের তীব্রতার একক ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে। বাদুর 100 কিলোহার্টজ কম্পনের শব্দ তৈরি করতে পারে, এটি কি ধরনের শব্দ? মনে রাখবেন, যদি কোনো শব্দ গ্রেটার দেন 20,000 হার্টজ হয়, ঠিক আছে, ঠিক আছে, সেটা হইলো আল্ট্রাসাউন্ড, বা শব্দোত্তর, গ নাম্বার, শব্দোত্তর শব্দ। ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পারতেছেন আপনারা নাকি প্যারা খাইতেছেন? ওকে, এবার দেখেন, একটি পানি শূন্য কূপের গভীরতা 25 মিলিমিটার, এতে সর্বোচ্চ কত উচ্চতার পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? আচ্ছা দেখেন, এই একটা কূপ, ওকে, এই একটা কূপ, এই কূপের গভীরতা হলো 25, ঠিক আছে, এর কূপের গভীরতা কত, 25, ml লেখছে কে, 25 মিটার হবে, মিটার পরে দাঁড়িয়ে দিছে, আচ্ছা সরি, ঠিক আছে, 25 মিটার, এর গভীরতা কত, টোটাল 25 মিটার। এইখানে পানি কতটুকু যদি থাকে, পানি কত, সর্বোচ্চ কত উচ্চতার পানি থাকলে,
ধরে নিলাম এক্স উচ্চতার পানি থাকলে এতটুকু উচ্চতা হইলো এক্স, তাহলে বাকিটুকু কত? 25 মাইনাস এক্স। কতটুকু উচ্চতার পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? তাহলে 2d ইজ ইকুয়াল টু ভিটি, টি এর মান টি ইজ ইকুয়াল টু 0.1। আচ্ছা, এখানে ডি মানে কি? 25 মাইনাস এক্স, 2 ইন্টু 25 মাইনাস এক্স। আর ভি কত? ভি হচ্ছে 330, 0.1। তাহলে এই জায়গা থেকে আসতেছে 25 মাইনাস এক্স 33/2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25 মাইনাস 33/2। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 25 মাইনাস 33/2। তাহলে আমার হচ্ছে 33/2 কত আসে? 33/2 আসে 16.5। তাহলে 25 মাইনাস 16.5, তাহলে এইখানে আসে 8.5 এত মিটার, 8.5 মিটার, সরি। ঠিক আছে, সঠিক সঠিক। শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দের বিস্তার কত গুণ বাড়াইতে হবে? 4 গুণ বাড়াইতে হবে। তার কারণ কি? ওই যে বলছিলাম আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, তাই না? কয় গুণ বাড়াইতে হবে? 4 গুণ বাড়াইতে হবে। সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র দ্বারা আবার ওইটা ধারণ করা হয়? সেটা হলো জিওফোন। প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয় কিসের দ্বারা? জিওফোন দ্বারা। তো আমরা টোটাল 40টা এমসিকিউ করলাম এবং শব্দ তরঙ্গ অধ্যায়ের যাবতীয় বেসিক আমরা এখানে পড়ছি। তো আপনার কাছে কি মনে হয়, আপনাদের কি এই ক্লাসটা ফ্রুটফুল ছিল কিনা? আপনারা ঠিকঠাক মতো জিনিসগুলো বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আপনাদের ক্লাসটা কেমন লাগছে? আপনারা কি এই ক্লাস বুঝতে পারছেন কিনা? এবং আপনাদেরকে আরেকবার বলি, আপনাদের এসএসসি পরীক্ষা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এসএসসির পরে আপনাদের কাজ, কিংবা চাইলে আপনারা এখনো, কারণ এই এইচএসসিতে তো আপনারা উঠবেনই, আপনারা এই যে এই মার্চ 28 এবং এই যে ইবিআই 4.0, এই দুইটা কোর্সের ভিতরে টুকুস করে এনরোল করে ফেলবেন। তাইলে আপনাদের সাথে আমরা আরও আমাদের জার্নিটা, ফার্স্ট টিউটোরিয়ালের জার্নিটা আর একটু প্রলংড হবে। আপনাদেরকে সুন্দর মতো আমরা প্রত্যেকটা জিনিস শিখাইতে পারবো। ক্লিয়ার? তো আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।